প্রাইমারি 13,421টা ভ্যাকেন্সির এগেনস্টে ইন্টারভিউ আয়োজন হচ্ছে এবং সেই ইন্টারভিউর ফর্ম খুব তাড়াতাড়ি আউট হবে, অর্থাৎ নোটিফিকেশন আসবে, সেই নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপের সুযোগ থাকবে। এবার দেখো, আমি প্রথমেই বলে রাখি, যদিও আগেই কথাগুলো বলেছি আমি, যে ফর্ম ফিল আপের সুযোগ থাকছে শুধুমাত্র যে 2023 তাদের নয়, ফর্ম ফিল আপের সুযোগ থাকছে 2023, 2021, 2017, 2014, এই এতগুলো যারা টেট পাস আছো তাদের সবার কাছে এই সুযোগটা পাবে যে এই 13,421 এই নাম্বারে পরীক্ষা দেওয়ার, অর্থাৎ ইন্টারভিউ দেওয়ার। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন ইন্টারভিউ দিতে যাব বা ফেস করতে যাব, সেখানে আমাদের মনে হয় যে আমরা প্রিপেয়ার, বাট কোথাও গিয়ে আমাদেরকে যখন প্রশ্ন আসতে জিজ্ঞেস করা হয়, তখন আমরা কোথাও হলে নিজেদের টেম্পারমেন্ট লুজ করে ফেলি, অথবা আমরা ঘাবড়ে যাই এবং যে প্রশ্নগুলোর উত্তর দিতে পারি না। ইন্টারভিউ হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমাকে চেক করা হয় যে তুমি কোনো ডিফিকাল্ট সিচুয়েশন ট্যাকেল করতে পারছো কিনা। সেই ডিফিকাল্ট সিচুয়েশনে কিছু আননোন কোশ্চেন্স হোক, সেই ডিফিকাল্ট সিচুয়েশনে তোমাকে কোনো একটা সিচুয়েশন দেওয়া হোক, তো এই সব কিছুই থাকে ইন্টারভিউর মধ্যে। তো ইন্টারভিউর মধ্যে যে গুরুত্বপূর্ণ 21টা টপিক আমার মনে হয়েছে যে তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে, সেই সব নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। এবং এই 21টা টপিকের মধ্যে কিছুগুলো হচ্ছে জেনারেল টপিক আর কিছুগুলো হচ্ছে পেডাগজিক্যাল টপিক। দেখবে যখন ইন্টারভিউ প্রথম ক্লাস নিয়েছিলাম, সেখানে পেডাগজিক্যাল একটা নলেজের কথা বলেছিলাম, অর্থাৎ তোমরা যাচ্ছ অ্যাজ এ টিচার হতে, তো সেখানে তোমাদের পেডাগজিক্যাল নলেজটা কিন্তু ভালোভাবে চেক করা হবে। তো এই পেডাগজিক্যাল নলেজের উপর যে কোশ্চেন্স গুলো বেস করে তৈরি হয়, সেগুলো তোমাদের সামনে নিয়ে এসছে। তোমরা এখন যে জায়গায় আছো সেখানে বুঝতে পারছো না যে কিরকম প্রশ্ন আসতে পারে বা এই প্রশ্নের ধরন কি হতে পারে। যখন একটা একটা করে টপিক আমি সলভ করবো এখানে, আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের সমস্ত কোয়ারি অনেকটা অংশে পূর্ণ হবে। 2 নাম্বার কথা, ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। টাইম সবার কাছে প্রেসাস আমি জানি, এবার আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে প্রেসাস হতে চলেছে, যার জন্য টাইমটা তোমাদের কাছে এখানে মূল্যবানই হবে। টাইম খরচ করাটা তোমাদের কাছে ওয়েস্ট অফ টাইম হবে না, এটুকু আমার বিশ্বাস। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যারা চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার তো করছোই সবাই, ঠিক আছে। তো প্রথম যে জায়গাটা আমি যাব সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে যে এই যে আসন্ন প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি, যেটা প্রাথমিক ইন্টারভিউ কি কি পড়বেন আর আলোচনা কি কি করবেন, অর্থাৎ এখানে কি কি জিনিস নিয়ে তুমি পড়াশোনা করে যাবে, কোন কোন টপিকগুলো দেখে যাবে, সেগুলি একবার তোমার সামনে তুলে ধরেছি। পশ্চিমবঙ্গ সম্পর্কে তোমাকে দেখে যেতেই হবে, অর্থাৎ তোমার জেলা পশ্চিমবঙ্গ। আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে আমার রাজ্য সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছি। রাজ্যের ভৌগোলিক গঠন, ক্ষেত্রফল, এগুলো দেখো আমি একটু আন্ডারলাইন করছি। এই যে ভৌগোলিক গঠন, ঠিক আছে, তারপরে হচ্ছে কি না ক্ষেত্রফল, জনসংখ্যা, রাজধানী, জেলা, বিধানসভার আসন, লোকসভার আসন, এবং বিশেষ করে শিক্ষা মন্ত্রীর নাম সম্পর্কে আমি জেনেছি। পাশাপাশি বর্তমান রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং কলকাতা হাইকোর্টের মুখ্য বিচারপতির নামও জেনেছি। নিজের রাজ্য সম্পর্কে জানা একজন সচেতন শিক্ষক হিসেবে খুবই জরুরি। অর্থাৎ এইগুলো যেন তুমি জেনে যাও, যে জিনিসগুলো তোমাকে হাইলাইট করেছি অ্যাজ এ পশ্চিমবঙ্গের বাসী হিসাবে। এই পিডিএফটা পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, দেখো ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, সেখানে জয়েন করে যাও, সেখানে গিয়ে তোমরা এই পুরো মানে জিনিসটা পেয়ে যাবে, ঠিক আছে। 2 নম্বর জায়গা দেখো, আমার জেলা সম্পর্কে, জেলা সম্বন্ধে কি কি, জেলার ইতিহাস। মনে করো আমি বর্ধমান জেলার বাসিন্দা, আমার জেলার তো একটা ইতিহাস আছে, আমার জেলার একটা সংস্কৃতি আছে, প্রধান নদী আছে, পর্যটন কেন্দ্র আছে, বিখ্যাত ব্যক্তিত্ব আছে, এবং শিক্ষা উন্নয়নের বিষয়ে ধারণা জন্মানো। এই যে বিভিন্ন ব্যক্তিত্ব, যারা ধরো রাইটার, যারা ধরো বিভিন্ন ফিল্ম প্রডিউসার, ঠিক আছে, ডিরেক্টর, এরা তো বিভিন্ন জেলায় জন্মেছে, এরা তো একবার সবাই তো কলকাতায় জন্মেছে এমন কেউ নেই, ঠিক আছে। এই বিভিন্ন সাহিত্যিক থেকে, কবি থেকে, তো তোমার জেলার মধ্যে যারা জন্মেছেন, তোমার জেলার মধ্যে যারা তোমাদের সংস্কৃতিকে এবং ইতিহাসকে উজ্জ্বল করেছে, তোমার জেলার যে নদী তোমার একটা জেলার মধ্যে একটা বড় ভূমিকা পালন করে। যেমন ধরো আমি যদি বলি বর্ধমানের বাসিন্দা, আমার জেলায় সব থেকে গুরুত্বপূর্ণ নদী হচ্ছে দামোদর। তো সিমিলারলি প্রতিটা জেলারই কোনো না কোনো নদী, পর্যটন কেন্দ্র, এগুলো থাকবেই থাকবে। তো সেগুলো সম্বন্ধে সম্যক জ্ঞান নিয়ে যাবে। এবং আরেকটা জিনিস, whenever I face an interview in 2017, then I have been asking questions, সেটা হচ্ছে কি বলতো, যে তোমাদের জেলায় বা তোমাদের ওখানে একটা নতুন একটা সেট আপ হচ্ছে, একটা নতুন একটা বিল্ড আপ হচ্ছে কোন একটা জিনিস, সেই জিনিসটার নাম কি। তো এই জায়গাটা তুমি যদি কোনো শহরে বাস করো, সেই জায়গায় নতুন কি কি গড়ে উঠছে বা সেই জেলায় কি কি নতুন প্রজেক্ট আসছে, সেগুলো কিন্তু তুমি জেনে যেও। বেশ,
আমার শখ হবি, দেখো হবি বলতে সবসময় একটা স্টুডেন্টের মনে হয় আমি বই পড়তে ভালোবাসি। তোমার বই পড়তে ভালোবাসো এটা বলার জন্য কিন্তু তোমাকে জিজ্ঞেস করা হয় না তোমার হবি কি। তোমার হবি বলতে তোমার প্যাশন, মানে হোয়াট এভার ইউ লাইক মোস্ট। মানে তুমি যে কাজটা করতে গিয়ে তোমার মনে হবে না যে আমি ক্লান্ত হচ্ছি, যে কাজটা করতে গিয়ে তোমার মনে হবে না কোথাও আমি বিরক্ত হচ্ছি, সেটা হচ্ছে তোমার হবি। সেটা তোমার ক্রিকেট খেলা হতে পারে, ক্রিকেট দেখা হতে পারে, বই পড়া হতে পারে, রান্না করা হতে পারে, ফুটবল খেলা হতে পারে, মুভি দেখা হতে পারে, যা খুশি। কিন্তু যেটা হবি বলবে বাবা সেখান থেকে যেন যে কোনো প্রশ্ন সামলাতে পারো, সেটা যেন তোমার মধ্যে থাকে। দেখো বই পড়া, বাগান করা, ছবি আঁকা, গান শোনা ইত্যাদি, ঠিক আছে। এবং সেই হবিগুলোর মধ্যে যেন একটা সৃজনশীল ব্যাপার থাকে। তুমি যে হবিটা বলছো সেই হবিটার মধ্যে সৃজনশীল যেন একটা ব্যাপার থাকে। একটা রান্না করার মধ্যে সৃজনশীল ব্যাপার আছে, একটা রান্না করাটাও হচ্ছে একটা আর্ট, এটা আমরা বুঝি না। বাড়ির মায়েরা বা বাড়ির মেয়েরা যখন রান্না বান্না করে আমাদের মুখে খাবার তুলে দেয়, আমরা ভাবি যে তারা কিছুই করে না, তারা যে মূল্যের কাজটা করে সেই টাকা তুমি দিতে পারবে না। তো যাই হোক না কেন এই সৃষ্টিশীল ব্যাপারগুলো তোমার মধ্যে যেন থাকে, মানুষ সম্বন্ধে এই রুচিবোধ গুলো, ঠিক আছে, মানুষকে সম্মান দেওয়ার জায়গাগুলো তোমার যেন হবির মধ্যে থাকে, ঠিক আছে। এমন নয় যে তুমি বই পড়া ছাড়া অন্য কোনো হবি বলে তোমাকে সেটা নিচু নজরে দেখবে। এক যে ইন্টারভিউ বোর্ডে বসেছে তারও বই পড়া হয়তো হবি নয়, কিন্তু সেও সেই জায়গায় পৌঁছেছে। সো দ্যাটস ইট। 4 নম্বরে দেখো আমার বিষয় সম্পর্কে জ্ঞান, অর্থাৎ ধরো তুমি ইংলিশে অনার্স, তুমি জিওগ্রাফি অনার্স, তুমি হিস্ট্রি অনার্স, সেই সম্বন্ধে তোমার একটা তো জ্ঞান থাকতেই হবে। মৌলিক ধারণাগুলো ভালোভাবে পুনরায় পড়েছি যাতে সহজ কিছু প্রশ্নের উত্তর আত্মবিশ্বাসে দিতে পারি। সাহিত্য বিভাগ হলে, ঠিক আছে, যারা কবি লেখকদের নাম, জীবন, তার রচনাবলী, এইগুলো কিন্তু অবশ্যই জানা যাবে। মনে করো বাংলার তুমি স্টুডেন্ট, রবীন্দ্রনাথের যে লেখা, রবীন্দ্রনাথের যে সাহিত্য, রবীন্দ্রনাথের যে জীবন রচনাবলী, সেগুলো কিন্তু তুমি ভালো করে করে যাচ্ছ। অ্যাজ এ তুমি যদি ইংলিশের লিটারেচারে হোক তাহলে হোয়াটসঅ্যাপকে ভালো করে জেনে যেও, ঠিক আছে, কিডসকে ভালো করে জেনে যেও, শেলিকে ভালো করে জেনে যেও। কারণ তুমি যে জিনিসগুলো পড়ে বড় হয়েছো, অনার্সে যে জিনিসগুলো তুমি পড়েছো তাতে কিন্তু এদের কবিতাগুলি তুমি পড়ে বড় হয়েছো, ঠিক আছে। আর ইংরাজির ক্ষেত্রে ড্রামা কোনটা, ঠিক আছে, কোথায় নভেলের সঙ্গে ড্রামার তফাৎ, এই জায়গাগুলো দিয়েও হয়তো প্রশ্ন করতে পারে মেবি, বিকজ যেহেতু তুই প্রাইমারি এক্সাম দিতে যাচ্ছ, এটা এসএলএস স্টুডেন্টের কাছে হয়তো কোশ্চেনটা করলে আমি মেনে নেবো, ঠিক আছে। প্রাইমারি স্টুডেন্টের কাছে একটু টাফ হয়ে যাবে, বাট পড়ে যেও, পড়া তো যায় না। বেশ। শিক্ষা বিষয়ক কমিশন, দেখো বিভিন্ন শিক্ষা বিষয়ক কমিশন তৈরি হয়েছে। শিক্ষা কমিশন সম্বন্ধে যেমন হান্টার কমিশন, যেমন মুদিয়ালার কমিশন, ঠিক আছে, যেমন হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ কিছু কমিশন যেগুলো শিক্ষা বিষয়ে যেগুলো তৈরি হয়েছে, সেই কমিশনগুলো তোমরা বিভিন্ন পেডাগজির বইও পড়েছো বা এখানে একটু দেখে যাবে। 5 নম্বর জায়গায় যাবো, দেখো ওই যে পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প সমূহ, এটা কিন্তু ভালো করে করেছো। কন্যাশ্রী কি, রূপশ্রী কি, সবুজ সাথী কি, শিক্ষাশ্রী কি, ঠিক আছে, এইগুলো, জল ধরো জল ভরো প্রকল্প, জল ভরো জল ধরো প্রকল্প, যাই হোক এইসব জিনিসগুলো কিন্তু অবশ্যই করে যাবে। এবং এই কন্যাশ্রীতে কত টাকা দেওয়া হয়, ঠিক আছে, যুবশ্রী ব্যাপারটা কি, সবুজ সাথী ব্যাপারটা কি, সেভ ড্রাইভ সেভ লাইফ কি, এইগুলো কিন্তু তোমাকে দেখে যেতেই হবে। দেখো এখান থেকে তুমি কিন্তু যদি মাত্র এই 21টা জিনিস করে নাও তাহলে কিন্তু তুমি অনেকটা এনরিচ হয়ে যাবে, এটা তোমাকে মানতেই হবে। দেখো নেক্সট, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, দেখো এইগুলো কিন্তু পেডাগজিক্যাল, ঠিক আছে। কারোর পড়ার সমস্যা সেটাকে কি বলা হয়, লেখার সমস্যা কি বলা হয়, গণনার সমস্যা এটাকে কি বলা হয়, অটিজম, ঠিক আছে, তারপর হচ্ছে কিনা ডিসল্যাক্সিয়া, তারপর ডিসল্যাক্সিয়া। তো এইগুলো কিন্তু তোমাকে ভালো করে পড়ে যেতেই হবে, বিকজ এইগুলো হচ্ছে একটা জ্বলন্ত প্রমাণ এখনকার দিনে বাচ্চাদের মধ্যে। তো সেইগুলো সম্বন্ধে তুমি যদি জ্ঞান রাখো তবেই না তুমি সেখানে উত্তর দিতে পারবে। তো এইগুলো হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, সেগুলো কিন্তু করে যাবে। সংশোধনমূলক ও পুনর্মূল্যায়ন শিক্ষা, যেমন ধরো পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অতিরিক্ত সহায়তা অনুশীলনের মাধ্যমে শেখানো, যেমন হচ্ছে রিমেডিয়াল টিচিং, ঠিক আছে, এই যে রিভ্যালুয়েশন মানে শিক্ষার্থীদের শেখার অগ্রগতি, এইগুলো যেন তোমরা একটু দেখে যাও, এগুলো পেডাগজিক্যাল সেকশন। শিক্ষা পরিষদ এবং দপ্তর, যেমন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী, শিক্ষা সচিব, এইগুলো একটু দেখে যাবে। শিক্ষার অধিকার আইন আরটি অ্যাক্ট 2005, এখান থেকে যতগুলো পেডাগজিক্যাল কোশ্চেন আছে এখান থেকে কিন্তু এই অ্যাক্টটা কিন্তু ভালো করে দেখে যায়। যদি কিছু না থাকে তোমার কাছে জিনিস গুগল করো, গুগল করলে অবশ্যই তুমি পাবে। এবার দেখো এই জিনিসগুলো টপিকগুলো সম্বন্ধে আমি আর বেশি কিছু বলিনি, ঠিক আছে। 11 নম্বর পস্কো অ্যাক্ট, এটা একটু দেখে যাবে।
যদি বলো যে স্যার একটা আর একটা ক্লাস দিন, সেখানে 11 থেকে 21 পর্যন্ত বিশ্লেষণ করে দিন, আমি তাও রাজি আছি। ক্লাসটা বড় হয়ে যাবে বলে আমি 10টায় বিশ্লেষণ করেছি, বাকি 11 থেকে 21 পর্যন্ত বিশ্লেষণ করিনি, বাস হিন্টস গুলো দিয়ে যাচ্ছি, তুমি এখান থেকে টপিক গুলো দেখে গুগল করে নিও, ঠিক আছে। এনইপি 2020, ঠিক আছে। তারপর হচ্ছে কি না পিকক মডেল, মিড ডে মিল, এটা কিন্তু ভালো করে দেখে যাও, মিড ডে মিলটা এখান থেকে প্রশ্ন ম্যাক্সিমাম সময় জিজ্ঞেস করে। কিচেন গার্ডেন, ঠিক আছে। তারপর হচ্ছে আরসিআই কোর্স, ল্যাঙ্গুয়েজ স্কিলস, মনীষীদের শিক্ষা বিষয়ক বাণী, ঠিক আছে। ফুল ফর্মস অফ ডায়েট, ডিপিএসসি, এনসিপি, ওএমআর, এসএসএ, সিসিই, এলটিই, এলটিএল, ঠিক আছে। 5E মডেল, ঠিক আছে। সিচুয়েশন বেস কোশ্চেন কিছু তোমাদের সামনে আসবে, ঠিক আছে। দেখো সিচুয়েশন বেস কোশ্চেন যেমন আমি কিছু তোমাদেরকে উদাহরণ দিয়েছি, ঠিক আছে। দুটো কম্বাইন্ড ক্লাস কিভাবে পড়াবেন, দেখো ম্যাক্সিমাম জায়গায় ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো নয় প্রাইমারি স্কুলে, সেটা তোমরা খুব ভালোভাবে জানো। তো সেখানে ধরো ক্লাস 2 এবং ক্লাস 3 দুটো পাশাপাশি বসে আছে, তুমি দুটোকে কম্বাইন করে কি করে পড়াতে পারবে। মুক ও বধির শিশু থাকলে কিভাবে শিক্ষাদান করবে, দেখো সবাই তো আর আলাদা স্কুলে পাঠাতে পারে না গ্রামের দিকে বা খুব প্রত্যন্ত জায়গায়, তারা কি নর্মাল স্কুলেই পাঠিয়ে দেয়। তোমাকে তার সঙ্গে একটা ভালো আচরণ করবো, তাকেও শেখানোর জন্য কিছু করতে হবে। স্কুল ছুট বিষয়ে আপনি কি কি পদক্ষেপ নেবেন, এই প্রশ্নগুলো বহুবার জিজ্ঞেস করেছে, তাই তোমাদের সামনে আমি এনেছি। কম টাকায় কিভাবে বাচ্চাদের মিড ডে মিল চালাবেন, পড়ানো এবং মিড ডে মিল একসাথে কিভাবে চালাবেন, ক্লাসে কোনো বাচ্চা খুব বিরক্ত করলে কি করবেন, পিছিয়ে পড়া বাচ্চাদের কিভাবে শেখাবেন, ঠিক আছে। তাহলে এই যে আজকে 21টা টপিক নিয়ে আলোচনা করলাম, এবং যেগুলো বেসিক কোশ্চেন, যেগুলো মানে কম্বাইন্ড মানে কিছু যেমন কোশ্চেন যেগুলো সিচুয়েশন বেস, সেগুলো কিন্তু এইগুলো কিন্তু ভালো করে একটু দেখে যাও। তাহলে আজকে ইন্টারভিউর গাইডের জন্য তোমাদের কাছে এই ক্লাসটা কিন্তু যথেষ্ট ফ্রুটফুল এবং যথেষ্ট প্রোডাক্টিভ বলতে পারি আমি আমার দিক থেকে। তো সেক্ষেত্রে যারা আপার প্রাইমারি প্রিপারেশন নিচ্ছ, ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই আমাদের 1099 টাকা কোর্সটা পারচেস করে দেখতে পারো, অথবা 329 টাকাতেও কিনতে পারো, অ্যাজ ইউ উইশ। যদি নাও তুমি কোড অ্যাপ্লাই করবে GOUTAM, এটা কুপন কোড, অথবা তুমি আমাকে মেসেজ করতে পারো 7908100347, ঠিক আছে, বুঝতে পেরেছো। তো যাই হোক, পাস প্রো এর সঙ্গে ফ্রি, পাস প্রো ম্যাক্স ফ্রি। তো যাই হোক, তোমাদের জন্য যে কোনো ক্লাস আমরা প্রদান করে থাকি, সেটা রিটেন হোক, সেটা ইন্টারভিউ হোক, সমস্ত কিছু। আপার প্রাইমারি সামনে আছে, তার যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, যারা মনে করো এখানে ইন্টারভিউ দেবে, আবার আপার প্রাইমারিও আছে, তারা কিন্তু আপার প্রাইমারিকে ভুলে যেও না, কারণ এখানে পরীক্ষাটা অনেক বড় একটা পরীক্ষা আসতে চলেছে তোমাদের সামনে। যাই হোক, সবকিছুর মূলে হচ্ছে একটাই জিনিস, যে তোমাদের চাকরি পাওয়া। তো তোমাদের চাকরি পাওয়ার জন্য নিরলস পরিশ্রম করে, তার প্রমাণ হচ্ছে এটা যে দেখো কতগুলো কোশ্চেন্স বা কতগুলো জিনিস তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে জিনিসটা, তাহলে আবার লাইক এন্ড শেয়ার করছো, এবং কমেন্ট সেকশনে কমেন্টস করছো, যাতে আমি আরো ইন্সপায়ার হয়ে তোমাদেরকে আরো টপিক নিয়ে আসতে পারি এই ইন্টারভিউর জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস।